ওয়েলকাম টু মাই ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা আরভিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যটি আলোচনা করব। আমরা জানি অধ্যাপক আরভিং ফিশার অর্থের পরিমাণ তথ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক এবং দ্রব্যের মূল্যের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থমূল্য অর্ধেক হয়। আজকে আমরা এই বিষয়টি চিত্রসহ গাণিতিক বিশ্লেষণ করব। তাহলে আমরা আরভিং ফিশারের মতে লিখতে পারি, অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক। এবং দ্রব্যের দামের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য অর্ধেক হয়। অর্থনীতিবিদ আরভিং ফিশার মুদ্রার পরিমাণ তথ্যটি ব্যাখ্যা করতে গিয়ে অর্থের চাহিদা এবং অর্থের যোগানের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। আমরা জানি অর্থের চাহিদাকে প্রকাশ করা হয় পিটি দিয়ে এবং অর্থের যোগানকে এমবি দিয়ে প্রকাশ করা হয়। এখানে ফি ইজ ইকুয়াল টু দাম স্তর, টি ইজ ইকুয়াল টু লেনদেনের পরিমাণ বা বাণিজ্যের পরিমাণ, এম ইজ ইকুয়াল টু বিহিত মুদ্রার পরিমাণ, বি ইজ ইকুয়াল টু বিহিত মুদ্রার প্রচলন গতি। অধ্যাপক আরভিং ফিশার এই সূত্রটি প্রয়োগ করে তিনি দাম স্তরের মাধ্যমে অর্থের মূল্য নির্ধারণ করেছেন, যেখানে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য অর্ধেক হয়। এই বিষয়টি বিশ্লেষণ করেছেন এবং তিনি এখানে বিশ্লেষণ করতে গিয়ে পিটি দ্বারা অর্থের চাহিদা, এমবি দ্বারা অর্থের যোগানকে নির্দেশ করেছেন। আমরা জানি দাম স্তরের সাথে লেনদেনের পরিমাণকে গুণ করলে অর্থের চাহিদা পাওয়া যায় এবং বিহিত অর্থের পরিমাণের সাথে যদি অর্থের প্রচলন গতিকে গুণ করি তাহলে অর্থের যোগান পাওয়া যায়। পরবর্তীতে আরভিং ফিশার ব্যাংক অর্থের পরিমাণ এবং ব্যাংক অর্থের প্রচলন গতি যোগ করে তার সূত্রটিকে সম্প্রসারিত করেন এবং যেহেতু তিনি গাণিতিকভাবে বিশ্লেষণ করেছেন, এই গাণিতিকভাবে বিশ্লেষণ করতে গিয়ে তিনি যে সমীকরণ ব্যবহার করেছেন তার নাম অনুসারে ফিশারের বিনিময় সমীকরণ বলা হয়ে থাকে। তাহলে আমরা যদি ব্যাংক অর্থের পরিমাণ ও প্রচলন গতি যোগ করি তাহলে সমীকরণটি দাঁড়ায় প্লাস এম প্রাইম বি প্রাইম। তাহলে আমরা লিখতে পারি এম প্রাইম ইজ ইকুয়াল টু ব্যাংক অর্থের পরিমাণ, বি প্রাইম ইজ ইকুয়াল টু ব্যাংক অর্থের প্রচলন গতি। এই বিনিময় সমীকরণ সূত্রের মাধ্যমে আরভিং ফিশার তার তথ্যটি বিশ্লেষণ করেন। প্রথমে আমরা দাম স্তর নির্ণয় করব, পরবর্তীতে আমরা দাম স্তরের মাধ্যমে অর্থের মূল্য নির্ধারণ করি। আমরা জানি অর্থের মূল্য এই সূত্রটি প্রকাশ করা হয় অর্থের মূল্য বি এম ইজ ইকুয়াল টু 1/ফি। এখানে বি এম ইজ ইকুয়াল টু ভ্যালু অফ মানি, ফি ইজ ইকুয়াল টু প্রাইস লেভেল। আরভিং ফিশারের অর্থের পরিমাণ তথ্যটি আমরা ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, এই বিষয়টি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। আমরা দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সম্পর্ক দেখাবো। আমরা জানি যদি কোনো সম্পর্ক সমানুপাতিক হয় তাহলে সেটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তাহলে এখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে গিয়ে প্রথমে একটি লম্ব অক্ষ এবং একটি ভূমি অক্ষ নির্ণয় করব। আমরা সবসময় দাম স্তর লম্ব অক্ষে ধরব, দিয়ে প্রকাশ করে, এবং অর্থের পরিমাণ ভূমি অক্ষে ধরব। অর্থের পরিমাণকে আমরা এম দিয়ে প্রকাশ করব। এখন যেহেতু এখানে অর্থের পরিমাণ এবং দাম স্তরের সাথে সমানুপাতিক সম্পর্ক, আমরা বলেছি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা রেখা নিব। তাহলে প্রথমে যদি আমি একটা নির্দিষ্ট বিন্দু ধরি অর্থের পরিমাণ M0, তাহলে রেখা যদি অঙ্কন করি এখানে টাচ করেছে, পরবর্তীতে বাম দিকে যদি রেখাটা নেই তাহলে এখানে টাচ করেছে, অর্থাৎ এখানে যদি পি হয় তাহলে এটা P0, নির্দিষ্ট একটা বিন্দু এ। এখন আমরা অর্থের পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে ডান দিকে শিফট করবে, মনে করি এই বিন্দুতে আছে তাহলে M1। এখন যদি এই রেখাটা অঙ্কন করি তাহলে এই বিন্দুতে টাচ করছে, এখানে বি বিন্দু নিলাম, এই বরাবর যদি রেখা অঙ্কন করি তাহলে P1। এবার আমরা যদি অর্থের পরিমাণ হ্রাস করি, অর্থাৎ প্রাথমিক যে পর্যায়ে ছিলাম এখান থেকে যদি হ্রাস করি তাহলে আমরা দেখতে পাই এখানে যদি M2 নেই তাহলে এই বিন্দুতে টাচ করে, এখানে একটা বিন্দু নিলাম সি, এই বরাবর যদি রেখা অঙ্কন করি তাহলে P2। এই যে এখানে চিত্র অঙ্কন করা হয়েছে, এই চিত্র যদি একটু খেয়াল করি দেখেন M0 থেকে যখন M1 হয়েছে অর্থাৎ ডান দিকে শিফট করেছে,
অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ঠিক একইভাবে P0 থেকে P1-এ চলে গেছে, অর্থাৎ উপরের দিকে শিফট করেছে। তাহলে আমরা দেখতে পেলাম যদি অর্থের পরিমাণ বাড়ে তাহলে দাম স্তরও বৃদ্ধি পায়। তাহলে এখানে যদি আমি অ্যারো চিহ্ন দিই, P0 থেকে উপরের দিকে শিফট করেছে। আবার আমরা যদি M0-তে দেখি, যখন আমরা বাম দিকে শিফট করেছি অর্থাৎ অর্থের পরিমাণ কমিয়েছি, তখন দেখেন অর্থের পরিমাণ ঠিকই কমেছে এবং সাথে সাথে P0 থেকে যদি ধরি দাম স্তর নিচের দিকে শিফট করেছে অর্থাৎ হ্রাস পেয়েছে। তাহলে অর্থের পরিমাণের সাথে কি দাম স্তরও হ্রাস পেয়েছে। আরভিং ফিশার এখানে একটা কথা বলেছেন, যেখানে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, ঠিক এখানে সেটাই প্রমাণিত হয়েছে। অর্থের পরিমাণ যখন বৃদ্ধি করেছি দাম স্তর বৃদ্ধি পেয়েছে, যখন অর্থের পরিমাণ হ্রাস করেছি দাম স্তর হ্রাস পেয়েছে, অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, এটা প্রমাণিত হয়েছে। আমরা যদি এখন পরবর্তী বিষয়টা দেখি, দ্রব্যের দামের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। এই ক্ষেত্রে আমরা দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক প্রকাশ করব। আমরা সাধারণত জানি কোনো একটা দ্রব্য যদি ক্রয় করতে যাই, যদি তার ক্রয় ক্ষমতা কমে যায় তাহলে অর্থের মূল্য কমে যায়। যেমন একটি কলম 5 টাকা দিয়ে আমরা ক্রয় করতে পারি, কিন্তু দাম স্তর বাড়ার কারণে কলমটি যদি 60 টাকায় কিনতে হয় তাহলে পূর্বের 5 টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে। যেহেতু অর্থের ক্রয় ক্ষমতা কমে গেছে তাহলে অর্থের মূল্য কি কমে গেছে। তাহলে আমরা সহজেই বলতে পারি অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেলে অর্থের মূল্য হ্রাস পায়। এখানে ঠিক একই রকম দাম স্তর বৃদ্ধি পাওয়ার কারণে অর্থের মূল্য হ্রাস পায়, অর্থাৎ বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে। আর আমরা এটাও জানি বিপরীত সম্পর্কে যদি কখনো প্রকাশ করতে হয় তাহলে বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা অঙ্কন করতে হয়। আমরা এখন চিত্রের মাধ্যমে দাম স্তর ও অর্থ মূল্যের মধ্যে সম্পর্ক দেখব। আমরা যদি এখন চিত্রে দেখি, বরাবরের মতোই আমরা একটি লম্ব অক্ষ নিব এবং একটি ভূমি অক্ষ নিব। লম্ব অক্ষে আমরা অর্থের মূল্য নির্ধারণ করব, BM দিয়ে প্রকাশ করি। ভূমি অক্ষে দাম স্তর নির্দেশ করব, P দিয়ে নির্দেশ করি। এখন যেহেতু আমরা বলেছি বিপরীত সম্পর্ক বিদ্যমান, তাহলে আমরা বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা অঙ্কন করব। এখানে দাম স্তর, প্রাথমিক দাম স্তর মনে করেন P0, তাহলে P0 নিলাম। এই বরাবর যদি একটা রেখা অঙ্কন করি তাহলে দেখেন এ বিন্দু, এখানে অর্থের মূল্য BM0। পরবর্তীতে আমরা যদি দাম স্তর বৃদ্ধি করি, ডান দিকে শিফট করবে P1, এই বরাবর যদি আমরা যাই তাহলে বি বিন্দু এদিকে শিফট করলো অর্থাৎ BM1, অর্থাৎ পূর্বের অর্থমূল্য নিচের দিকে শিফট করেছে অর্থাৎ হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখন দেখতে পাই দাম স্তর বৃদ্ধির ফলে অর্থমূল্য কি হয়, হ্রাস পেয়ে যায়। আবার যদি আমরা দাম স্তরটা কমিয়ে দেই তাহলে মনে করেন এখানে আসলো P2, এটা যদি আমরা টাচ রেখা অঙ্কন করি উপরের দিকে শিফট করলো অর্থাৎ BM থেকে উপরের দিকে চলে গেল BM2। তাহলে এখানে যদি একটা নির্দিষ্ট বিন্দু নেই C, তাহলে দেখতে পাই দাম স্তর হ্রাস পাওয়ার ফলে অর্থমূল্য বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিই, দাম স্তর বৃদ্ধির ফলে অর্থমূল্য হ্রাস পায়, আবার দাম স্তর হ্রাসের ফলে অর্থমূল্য বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাই দাম স্তরের সাথে অর্থমূল্যের সম্পর্কটা বিপরীত। এই দুটি চিত্রের মাধ্যমে আরভিং ফিশারের অর্থের পরিমাণ তথ্যটি প্রমাণিত হয়। আমরা যদি খেয়াল করি, অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, উপরের চিত্রে প্রকাশিত হয়েছে। দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্য সম্পর্ক বিপরীত, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। এই বিপরীত সম্পর্কটা আমরা দ্বিতীয় চিত্রে প্রকাশ পেয়েছি। আমরা এখানে প্রথম চিত্রে যেহেতু এখানে অর্থের পরিমাণের সাথে দাম স্তর পেয়েছি, তাহলে কি লিখতে পারি আমরা, P = ফাংশন অফ M। আবার এখানে দাম স্তরের সাথে অর্থের মূল্য পেয়েছি, তাহলে BM = ফাংশন অফ P, এটা লিখে দিতে পারি। আমরা চিত্রের মাধ্যমে আরভিং ফিশারের মুদ্রা পরিমাণ তথ্যটি প্রকাশ করেছি, যেখানে অনির্দিষ্ট দাম স্তর এবং অর্থমূল্য নির্ধারিত হয়েছে। যদি এটি কোনো নির্দিষ্ট মান দিয়ে প্রকাশ করতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে আমরা আরভিং ফিশারের এই বিনিময় সমীকরণের মাধ্যমে দাম স্তর নির্ণয় করব এবং পরবর্তীতে দাম স্তরের মাধ্যমে অর্থের মূল্য নির্ণয় করব। নির্দিষ্ট মানের ক্ষেত্রে আমরা যদি প্রথমে ধরি বিহিত মুদ্রা M = 100, B = 5, M prime = 100, B prime = 5 এবং T = 10। এই ক্ষেত্রে যদি আমরা দাম স্তর নির্ণয় করি তাহলে আমরা জানি ফিশারের বিনিময় সমীকরণ PT = MB plus M prime B prime, বা P এর মান যদি রাখি আমরা MB plus M prime B prime by T। এখন যদি আমরা পূর্বের মানগুলো নিয়ে
এই সূত্র নির্ণয় করি, তাহলে এম এর মান 100, বি এর মান 5, তাহলে এম 100 ইন্টু বি এর মান 5 প্লাস এম প্রাইমের মান 100 ইন্টু বি প্রাইমের মান 5 ভাগ টি এর মান 10। আমরা যদি 5 দিয়ে 100কে গুণ করি 500 প্লাস একইভাবে যদি গুণ করি 500 নিচে 10, তাহলে এখানে আসে 1000 ভাগ 10, এই শূন্য কাটা থাকে 100। এই যে নির্দিষ্ট মান 100, এটা হচ্ছে কি ফি ইজ ইকুয়াল টু, তাহলে এই ফি ইজ ইকুয়াল টু কি আসে, অতএব ফি ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ আমাদের দাম স্তর বের হয়েছে কত, 100। এই 100 দাম স্তর পরবর্তীতে পরিবর্তিত হতে পারে যদি আমরা অর্থের পরিমাণ পরিবর্তন করি। আরবিং ফিশারের সূত্রে বলা হয়েছে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, অর্থাৎ এখন যদি আমরা অর্থের পরিমাণ বৃদ্ধি করি তাহলে দাম স্তরও বাড়বে, এবং সেটা যদি দ্বিগুণ করি তাহলে দ্বিগুণ হবে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি অর্থের পরিমাণ, অর্থ, বিহিত অর্থ এবং ব্যাংক অর্থ 100 ধরা হয়েছিল, এখন যদি দ্বিগুণ করি তাহলে সেটা হবে 200, কিন্তু বিহিত অর্থের পরিমাণ এবং ব্যাংক অর্থের পরিমাণ এবং লেনদেনের পরিমাণ স্থির, কারণ আমরা এখানে জানি অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির ধরা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে ধরি এম ইজ ইকুয়াল টু 200, এম প্রাইম ইজ ইকুয়াল টু 200, পূর্বের মান বি ইজ ইকুয়াল টু অপরিবর্তিত থাকবে, বি প্রাইম ইজ ইকুয়াল টু অপরিবর্তিত থাকবে এবং টি ইজ ইকুয়াল টু অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা সূত্রটা যদি লিখি পি ইজ ইকুয়াল টু পূর্বের মতোই লিখব এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাই টি। এখন এটাকে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে এম এর মান হচ্ছে বর্তমানে 200 গুণন বি এর মান হচ্ছে পূর্বেরটাই দেওয়া আছে প্লাস এম প্রাইমের মান 200, বি এর মান পূর্বেরটাই, টি এর মানও পূর্বেরটাই দেওয়া আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1000 আসে প্লাস এটাও আসে 1000 ভাগ 10, তাহলে আসে 2000 ভাগ 10। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 200 আসে, অর্থাৎ পি এর মান চলে আসছে এবার কত, 200। আমরা যদি আরবিং ফিশারের তথ্যটি দেখি অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে অর্থের পরিমাণ যখন আমরা 100 থেকে 200 করেছি, দাম স্তরও ঠিক 100 থেকে কত হয়েছে, 200 হয়েছে, অর্থাৎ দ্বিগুণ হয়েছে। তাহলে আরবিং ফিশারের তথ্যের মূল কথাটি এখানে প্রমাণিত হয়েছে। এখন যদি পরবর্তী অংশটুকু আমরা দেখি, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়, অর্থাৎ দাম স্তর দ্বিগুণ ঠিকই হবে কিন্তু অর্থের মূল্য হবে অর্ধেক। এটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমরা এখানে যে সূত্রটা লিখেছি বিএম ইজ ইকুয়াল টু 1/p, এই সূত্রের মাধ্যমে অর্থের মূল্য নির্ধারণ করতে পারি। এখন যদি আমরা এই দাম স্তরের মাধ্যমে অর্থের মূল্য নির্ধারণ করি তাহলে দেখতে পাবো বিএম ইজ ইকুয়াল টু প্রথম দাম যদি নেই 1/p, তাহলে কত আসে, প্রথম দাম স্তর ছিল আমাদের 100, তাহলে প্রথম দাম স্তর যদি আমরা এখানে দেই তাহলে এটার মান আসে 0.01। পরবর্তীতে আমরা যদি দ্বিতীয় দাম স্তরের মাধ্যমে অর্থের মূল্য নির্ধারণ করি তাহলে বিএম ইজ ইকুয়াল টু কত আসে, 1/p পূর্বের মতোই, তাহলে 1/200 ভাগ করলে চলে আসে 0.005, অর্থাৎ একের অর্ধেক চলে আসে। তাহলে আমরা এখানে দেখতে পাই দাম স্তর যখন দ্বিগুণ হয়েছে অর্থের মূল্য তখন কি অর্ধেক হয়েছে। এখন আমরা এই অর্থের মূল্য এবং দাম স্তরের সম্পর্ক চিত্রের মাধ্যমেও প্রকাশ করতে পারি। আবারের মধ্যে আমরা লম্ব অক্ষে অর্থের মূল্য ধরব এবং ভূমি অক্ষে দাম স্তর নির্ণয় করব। তাহলে দাম স্তর ফি দিয়ে প্রকাশ করব এবং অর্থের মূল্য বিএম দিয়ে প্রকাশ করব। এখন যেহেতু দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত, তাহলে বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা অঙ্কন করব। আমাদের প্রাথমিক দাম স্তর ছিল 100, তাহলে আমরা যদি প্রাথমিক দাম স্তর 100 নেই তাহলে এখানে বরাবর একটা রেখা অঙ্কন করি, এই বরাবর যদি আসে 100 দাম স্তরে অর্থমূল্য ছিল 0.01, তাহলে আমরা লিখব 0.01, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে দাম স্তর যখন বৃদ্ধি হয়েছে অর্থাৎ 100 থেকে যখন 200 হয়েছে তখন অর্থমূল্য হয়েছে 0.005, তাহলে আমরা যদি এখানে 200 নেই তাহলে এই বরাবর একটা রেখা অঙ্কন করি, তাহলে দেখেন 0.005 অর্থাৎ হ্রাস পেয়েছে। একে বি বিন্দু দ্বারা নির্দেশ করি, যেহেতু এটা অর্থের মূল্যের রেখা বিএম ইজ ইকুয়াল টু ফাংশন অফ দাম স্তরের মাধ্যমে পেয়েছি, তাহলে ফাংশন অফ পি। এখন এখানে যদি আমরা খেয়াল করি দাম স্তর যখন দ্বিগুণ হয় অর্থের মূল্য এখানে ঠিকই অর্ধেক হয়েছে,
অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। তাহলে আমরা যদি অধ্যাপক আরভিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যটি পুনরায় দেখি, তাহলে দেখতে পাই অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, কিন্তু দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্য সম্পর্ক বিপরীত। অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়, যেটা আমরা চিত্রের মাধ্যমে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে পেরেছি। তাহলে আমরা এই ক্লাসের মাধ্যমে আজকে জানতে পারলাম যে কিভাবে চিত্রের মাধ্যমে ও গাণিতিকভাবে মুদ্রার পরিমাণ তথ্যটি ব্যাখ্যা করা যায়। আশা করি আজকের ক্লাসটি শিক্ষার্থীরা উপভোগ করেছ। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।